হাই ফ্রেন্ড, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। কালকেই আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছিলাম। কালকের টপিক ছিল রবীন্দ্র কাব্য। আমি বলেছিলাম আগে যে 150টা প্রশ্ন আছে, আমি 150টা প্রশ্ন 3টি পর্যায়ে আলোচনা করব, প্রায় 50টি করে। তো কালকে 56টি প্রশ্ন আলোচনা করেছিলাম। ওকে, আজকে 57 নম্বর থেকে আলোচনা করা হবে। কন্টিনিউ ক্লাস চলবে। আগে রবীন্দ্র কাব্য দেব, তারপর রবীন্দ্র নাটক দেব, তারপর রবীন্দ্র প্রবন্ধ দেব। আর সবাই জানেন উপন্যাস গল্প সবার কাছেই আছে, তবু লাস্ট ক্লাসটা আমার উপন্যাস গল্প দিয়েই শেষ হবে। উপন্যাস গল্পটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু কাব্য নাটক প্রবন্ধটা আপনাদের কাছে নেই, তাই কাব্য নাটক প্রবন্ধটা আগে দেব, শেষে হচ্ছে উপন্যাস গল্পটা দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ টপিকটি শেষ করবো। ওকে, তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য দিচ্ছে এগুলো। আর আমাদের অনলাইন ক্লাসে অলরেডি 33 জন হয়ে গেছে, আমরা 7 জন মানে 40 জনকে নেব। তো ভর্তি চলছে। যারা আমার অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওকে, অলরেডি 33 জন হয়ে গেছে। সপ্তাহে 3-4 দিন ক্লাস হবে, 2টো করে অনলাইন মক টেস্ট হবে সপ্তাহে। যারা ভর্তি হতে চান, আর 7 জনকে আমি নেব, 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। অলরেডি কালকে 3 জন ফোন করেছেন, আজকে ভর্তি হবেন। ক্লাস হচ্ছে রবিবার, সোমবার, শুক্রবার। আমি সপ্তাহে ক্লাস করাবো বিকাল 3:30 থেকে। প্রতিটি ক্লাসে রেকর্ডিং থাকবে। আজকে আবার নেক্সট ক্লাস আছে, তো আজকে দুপুর 3:30 ক্লাস হবে। তার আগে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই দুপুর 11টা মানে 12টার মধ্যে কল করে নেবেন। ওকে, সকাল 11টা বা দুপুর 12টার মধ্যে কল করে ভর্তি হয়ে যাবেন। তো চলুন আজকে 7 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। দেখুন, কস্তম্ভ খস্তম্ভ মেলাও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের উৎসর্গ। আগে অ্যান্সারটা বলি। অ্যান্সার হচ্ছে 57 ক হবে। ওকে, তো দেখুন এখানে মৃণালিনী বা ভবতারিণী দেবীকে তিনি স্মরণ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। হ্যাঁ, তো 2 নম্বর দেখুন, লোকেন্দ্রনাথ পালিতকে তিনি খনিকা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। তারপর দেখুন, আচার্য জয়চন্দ্র বসুকে তিনি কথা, খেয়া এবং কথা ও কাহিনী 3টা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন। আর রাধাকৃষ্ণ দেবমাণিক্যকে তিনি শুধুমাত্র কাহিনী কাব্যটি উৎসর্গ করেন। ওকে, তাহলে কথা, খেয়া আর কথা ও কাহিনী একত্রে সেটা রাধাকৃষ্ণ দেবমাণিক্যকে উৎসর্গ করেন। আর আচার্য জয়চন্দ্র বসুকে তিনি কাহিনী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। দেখুন, এটা কিন্তু প্রশ্নগুলো 4-5টা প্রশ্ন হতো, সবাই জানেন। আমি সেটাকে একত্রে বানিয়ে দিয়েছি, তাই একটা প্রশ্নে হয়ে গেছে। তাই আমার 150টা প্রশ্ন মানে কিন্তু 200টা প্রশ্নের সমান, এটা মনে রাখবেন। লাস্টের দিকে উপাধি আর বিশেষ করে রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থ নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো লিস্ট দিয়েছি। আবার দেখুন 18 নম্বর, কস্তম্ভ খস্তম্ভ মিলাও রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থের প্রকাশকাল। ওকে, আগে অ্যান্সারটা বলে দিই। উত্তর হচ্ছে অপশন খ। ওকে, দেখুন 1901 খ্রিস্টাব্দ, উত্তর হচ্ছে নৈবেদ্য কাব্যের প্রকাশকাল। তারপর দেখুন 1899 খ্রিস্টাব্দ, উত্তর হচ্ছে কণিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল। তারপর দেখুন 1908 খ্রিস্টাব্দ, সেটা হচ্ছে কথা ও কাহিনী কাব্যের প্রকাশকাল। তারপর দেখুন 1900 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে অনেকগুলো কাব্যগ্রন্থের প্রকাশকাল। কথা, কাহিনী, কল্পনা, খনিকা, এই 4টি কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1900 খ্রিস্টাব্দ। আবার দেখুন 59 নম্বর প্রশ্ন, কস্তম্ভ খস্তম্ভ মেলাও রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। মানে যদি পরীক্ষা আসে এই কবিতাগুলি তার কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেগুলো কিন্তু উত্তর হবে। ঠিক আছে, মানে সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা এখান থেকেই পেয়ে যাবেন কমন। তো দেখুন, আগে অ্যান্সারটা বলে দেই। 59 হচ্ছে গ। ওকে, এবার দেখুন আপনাকে একটু জানিয়ে দিই যে 1-এর 2 হবে, মানে বর্ষামঙ্গল, ভারতলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী এই কবিতাগুলি তার কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 2-এর 3, মানে কর্মফল, যাত্রী, যৌবন বিদায় কবিতাগুলি তার খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন মিলন, বসন্ত, সম্ভোগ এই কাব্যগ্রন্থগুলি তার স্মরণ কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন
পূজারিণী, 2 বিঘা জমি, দেবতার গ্রাস খুব ইম্পর্ট্যান্ট। এই কবিতাগুলি তার কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, তারপর দেখুন 60 নম্বর প্রশ্ন, কস্তম্ভ খস্তম্ভ মেলাও। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা, মানে কোন কোন কাব্যগ্রন্থে কটি করে কবিতা আছে, সব এগুলো বিশ্বভারতী থেকে সংগ্রহ করেছি। উত্তর হচ্ছে অপশন ঘ, মানে 8টি কবিতা হচ্ছে তার কাহিনী কাব্যগ্রন্থে। তাহলে কাহিনী কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা হচ্ছে 8টি। 25টি কবিতা হচ্ছে তার কথা কাব্যগ্রন্থে। কথা কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা হচ্ছে 25টি। তারপর দেখুন 59টি কবিতা হচ্ছে তার খনিকা কাব্যগ্রন্থে। খনিকা কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা হচ্ছে 59টি। আর 49টি কবিতা হচ্ছে তার কল্পনা কাব্যগ্রন্থে। কল্পনা কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা হচ্ছে 49টি। এগুলো 4-5টা প্রশ্নের মাধ্যমে হতে পারে, আমি একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। মানে এত কেউ খাটবে না বা পরিশ্রম করবে না আবৃত্তির পিছনে, ঠিক আছে? অনেকে দেখি যে কৃতজ্ঞতা স্বীকার করে না, কয়েকজন আছে কৃতজ্ঞতা স্বীকার করে, বাকি লোক শুধু নোট নেয়। আপনার কৃতজ্ঞতা স্বীকার করুন, হ্যাঁ, এটা কষ্ট করে দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, একটু কৃতজ্ঞতা স্বীকার করুন, তাহলে খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তারপর দেখুন 61 প্রশ্ন, নভেম্বর 1912 খ্রিস্টাব্দে বা 1319 বঙ্গাব্দে কোথা থেকে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সং অফারিংস নামে প্রকাশিত হয়? অ্যাকচুয়ালি নাম হচ্ছে গীতাঞ্জলি কোলন সং অফারিংস, ঠিক আছে? আমরা সং অফারিংস বলি, অ্যাকচুয়ালি নাম হচ্ছে গীতাঞ্জলি কোলন সং অফারিংস নামে প্রকাশিত হয়। উত্তর হচ্ছে অপশন ক, ইংল্যান্ডের লন্ডন শহর থেকে। 62 প্রশ্ন, গীতাঞ্জলি প্রকাশ করেছে 1910, কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি কোলন সং অফারিংস 1912। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কাউকে উৎসর্গ করেননি, তার ইংরেজি অনুবাদ সং অফারিংস তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন খ, উইলিয়াম রোদেনস্টাইনকে। তাহলে দেখুন 63 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি 1910 কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ কে বা কারা করেন? উত্তর হচ্ছে অপশন খ, উপরের সবাই। মানে এখানে অনেকেই করেন, রবীন্দ্রনাথ ঠাকুরও করেন, ব্রাদার জেমসও করেন, আর ব্রিটিশ কবি জো উইন্টার, তিনজনই করেন। তাহলে ইংরেজি অনুবাদ উপরের সবাই করেন, শুধুমাত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কিন্তু তিনজনই হবে, হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বেশি করেছেন এই আর কি। তাহলে দেখুন 64 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 1910 কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস 1912 এর ভূমিকা কে লেখেন এবং সম্পাদনা কে করেন? খুব ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়ে রাখতে পারেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, ডব্লিউ.বি. ইয়েটস। ওকে, তিনি ভূমিকা লেখেন এবং তিনি সম্পাদনা করেন। তারপর দেখুন খুব ইম্পর্টেন্ট একটা স্টার, এটা অনেকে ঝামেলা হয়, এটা প্রকৃত অর্থে সবাই মিস্টেক করে, হ্যাঁ, বিশ্ববাদী সংস্করণ থেকে নিয়েছি, তাই ভুল হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যে মোট গান বা কবিতার সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন গ, 157টি। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, আমি ডাউট ক্লিয়ার করে দিলাম, উত্তর হবে অপশন গ, 157টি। অনেকে 153 বা 55 বলে, সেটা কিন্তু হবে না, বিশ্ববাদী সংস্করণ। উত্তর হচ্ছে অপশন গ, 157টি। তারপর দেখুন 66 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবতীর্থ কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 67 প্রশ্ন, বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর মোট কটি গ্রন্থের গান বা কবিতা ইংরেজি গীতাঞ্জলি কাব্যগ্রন্থে সন্নিবেশ ঘটিয়েছেন? মানে কটি গ্রন্থের গান বা কবিতা তিনি ইংরেজি গীতাঞ্জলি মানে সং অফারিংস কাব্যগ্রন্থে সন্নিবেশ ঘটিয়েছেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও স্টার দিয়ে রাখবো, এগুলো সব ডাউট ক্লিয়ার করবো আজকে। উত্তর হচ্ছে অপশন ক, 9টি। কালকে তো ট্রেলার দেখেছেন, আজকে হচ্ছে পুরো সিনেমাটার অর্ধেকটা দেখে নেবেন, কারণ পুরো ডাউট ক্লিয়ার করবো গীতাঞ্জলিকে নিয়ে বা সং অফারেন্সকে নিয়ে। অনেকের ডাউট আছে, যে 5-6টা প্রশ্ন এখান থেকে দিয়েছি সবার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মোট 9টি গ্রন্থ থেকে তিনি ইংরেজি গীতাঞ্জলি কাব্যগ্রন্থে গান বা কবিতা সন্নিবেশ ঘটিয়েছেন। তারপর দেখুন 68 প্রশ্ন, সুইডেনের সুইডিশ একাডেমি কত খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদান করেন? ওকে, উত্তর দেখুন
সবাই জানেন এটা, ডবল 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 স্টার দিতে পারেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন গ, 1913 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ইতালীয় ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ফাদার মারিনো রিগান। তিনি হচ্ছে ইতালি ভাষায় অনুবাদ করেন। এগুলো গবেষণামূলক বই ছাড়া আপনারা কোথাও পাবেন না। তারপর দেখুন 70 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অধ্যাত্ম সাধনার ইঙ্গিত সম্বলিত গানগুলিতে ওই কাব্যগ্রন্থের ভাব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে ধরা পড়েছে? এরকম টাফ প্রশ্ন, কিন্তু আমি সহজ মিডিয়াম টাফ নিয়েই প্রশ্ন করি, অসুবিধা নেই। উত্তর হচ্ছে অপশন ক, গীতাঞ্জলি, প্রকাশকাল 1910। সহজ কঠিন সবসময় সহজ মিডিয়াম পড়বো তা হয় না, একটু কঠিন প্রশ্ন দিতে হয় মাঝে মাঝে, হ্যাঁ, নাহলে কিন্তু সব সহজ কিন্তু পরীক্ষা আসে না, 3-4টা প্রশ্ন ঘোরানো থাকে, এগুলো হচ্ছে ঘোরানো প্রশ্ন। তারপর দেখুন 71 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি 1910 কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস 1912-এ, গীতিমাল্য তার সাল হচ্ছে 1914 কাব্যগ্রন্থ থেকে কটি কবিতা অন্তর্ভুক্ত করেছেন? এইবার বললাম না, পিকচার দেখাচ্ছি, প্রতিটা কাব্যগ্রন্থ থেকে বা কোন কোন গ্রন্থ থেকে কটি কবিতা এই ইংরেজি সং অফারিংস মানে গীতাঞ্জলি কোলন সং অফারিংস স্থান পেয়েছে, সেইগুলো এখানে দেওয়া হয়েছে। তবে সেইগুলো অ্যাকচুয়ালি আমার কাছে লিস্ট আছে, মিনিমাম সব লিস্ট তো এখানে দিতে পারবো না, এখানে আমি 2-3টা লিস্ট দিয়েছি, ঠিক আছে, সেগুলো দেখে নেবেন। তো দেখুন এখানে গীতিমাল্য কাব্যগ্রন্থ থেকে কটি কবিতা অন্তর্ভুক্ত করেছেন তিনি? উত্তর হচ্ছে অপশন খ, 16টি কবিতা। এগুলো হচ্ছে সব অথেন্টিক অ্যান্সার। তাও দেখুন 72 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতিমাল্য রবীন্দ্রনাথ ঠাকুর তার একমাত্র কোন নাটকের একটি গান তার ইংরেজি গীতাঞ্জলি কাব্য সং অফারিংসের অন্তর্ভুক্ত করেছেন? মানে এখানে সব কাব্য থেকেই তিনি অন্তর্ভুক্ত করেছেন, দেখলাম যে মোট 9টা গ্রন্থ থেকে, 9টা গ্রন্থের মধ্যে বেশিরভাগই কাব্যগ্রন্থ আছে, তো একটি নাটক আছে। তো এখানে প্রশ্ন এসছে রবীন্দ্রনাথ ঠাকুর তার একমাত্র কোন নাটকের মাত্র একটি গান তার ইংরেজি গীতাঞ্জলি কাব্য সং অফারিংসের অন্তর্ভুক্ত করেছেন? ওকে, প্রশ্নটা ভালো করে বুঝুন। উত্তর হচ্ছে অপশন ক, অচলায়তন। ওকে, অচলায়তন নাটকের একটি গান তার ইংরেজি গীতাঞ্জলি কাব্য সং অফারিংসের অন্তর্ভুক্ত করেছেন। আর বাকি কাব্যগ্রন্থ থেকে কটি কবিতা স্থান পেয়েছে সেগুলো এখন বলছি না, সেগুলো অন্য ক্লাসে দিয়ে দেবো। 73 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের গানগুলিতে শান্তি ও সার্থকতার সুর ধ্বনিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে, অনেকেই এটা ভুল করবেন, উত্তর হচ্ছে অপশন খ, গীতালি, যার প্রকাশকাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দ। এখানে সালগুলো দেওয়া আছে দেখুন, গীতিমাল্য সাল 1914 খ্রিস্টাব্দ, গীতালির সাল হচ্ছে 1914 খ্রিস্টাব্দ, গীতাঞ্জলি সাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ, আর শিশু ভোলানাথের সাল হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। এই গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য এগুলো হচ্ছে গীতাঞ্জলি পর্বের অন্তর্ভুক্ত 3টি কাব্যগ্রন্থ। তারপর দেখুন 74 প্রশ্ন, এটা ডবল স্টার দিয়ে রাখতে পারেন, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে কবি গতিবাদের জয় ঘোষণা করেছেন, বা জড়ত্ব নস্যাৎ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, বলাকা। 75 প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? উত্তর হচ্ছে অপশন গ, বলাকা। এগুলো সব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। 76 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সবুজের অভিযান। এটাও স্টার। বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, সবুজের অভিযান। তাহলে দেখুন 77 নম্বর প্রশ্ন, সমকালীন রাজনৈতিক উত্তেজনা ও নারীদের করুণ কাহিনীর উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, পলাতকা। প্রত্যেকটা কাব্যগ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে কম বেশি, 56টা কাব্যগ্রন্থে কম বেশি আলোচনা করা হয়েছে, কারণ তার কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টি। আগে 52টি বলতো, এখন 56টি হবে, ঠিক আছে। 78 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠা কন্যা বেলাদেবের মৃত্যুতে ব্যথিত হয়ে কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, পলাতকা। তার স্ত্রীর মৃত্যুতে ব্যথিত হয়ে ভবতারিণী দেবী বা মৃণালিনী দেবী
তিনি স্মরণ কাব্যগ্রন্থটি রচনা করেন, সেরকমই তার জ্যেষ্ঠা কন্যা বেলাদেবীর মৃত্যুতে ব্যথিত হয়ে তিনি পলাতকা কাব্যগ্রন্থটি রচনা করেন। তারপর দেখুন 79 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পলাতকা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে কোন ছন্দ ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, মুক্তক ছন্দ। 80 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থটি পুরোপুরি কাব্যগ্রন্থ বলা যায় না, গদ্যের ছোঁয়া আছে, কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন খ, উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে। সব ধরনের প্রশ্ন দেওয়া আছে, সহজ, কঠিন, মিডিয়াম। 81 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে শিশুর ইচ্ছা, কল্পনা, অদম্য সাহসিকতার পরিচয় ফুটে উঠেছে এবং কোন কাব্যগ্রন্থের শিশু একমাত্র চিরকালের খ্যাপা ভোলানাথের সঙ্গেই তুলনীয়? হ্যাঁ, চিরকালের খ্যাপা ভোলানাথের সঙ্গেই তুলনীয় কোন কাব্যগ্রন্থের শিশু? ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু এক, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিন্তু এক হবে। ওকে, উত্তর হচ্ছে অপশন খ, শিশু ভোলানাথ, নামেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। 82 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের পটভূমিকায় উল্লেখ রয়েছে তার পশ্চিম যাত্রীর ডায়েরি, যা সাল হচ্ছে 1929 খ্রিস্টাব্দ নামক ভ্রমণ বিষয়ক প্রবন্ধ গ্রন্থে আর প্রবন্ধে? ঠিক আছে, প্রবন্ধ গ্রন্থই বলা ভালো। উত্তর হচ্ছে অপশন খ, পূরবী কাব্যগ্রন্থে। তারপর দেখুন 83 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি কবিতা, ছোট গল্প বা গল্পিকা ও নাটিকার মিশ্রণ? হ্যাঁ, স্টার দিয়ে রাখো, এটাও ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ, লিপিকা। একটু বলছিলাম গদ্যের প্রভাব আছে, শুধু পুরোপুরি কাব্যগ্রন্থ নয়। তারপর দেখুন 84 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পূরবী কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই কবি কোথায় যাত্রাকালে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, দক্ষিণ আমেরিকা। তাহলে দেখুন 85 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখন, যা সাল হচ্ছে 1927, এটা হচ্ছে কবিতা কণা। হ্যাঁ, কবিতা কণার লেখাগুলি কোথায় কোথায় লেখা শুরু হয়েছিল? মানে ছোট ছোট কবিতা, কবিতা কণা মানে ছোট ছোট কবিতা। ওকে, তো লেখন কবিতা কণার লেখাগুলি কোথায় কোথায় লেখা শুরু হয়েছিল? উত্তর হচ্ছে অপশন ক, চীনে ও জাপানে। তারপর দেখুন 86 নম্বর প্রশ্ন, পাখায়, কাগজে, রুমালে কিছু লিখে দেওয়ার জন্য লোকের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন পুস্তকের লেখাগুলির উৎপত্তি হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, লেখন, ওই ছোট ছোট কবিতা আর কি, কবিতা কণা, যার সাল হচ্ছে 1927 খ্রিস্টাব্দ। তারপর দেখুন সব জায়গাতে প্রশ্ন নিয়েছি। 87 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া, এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রকাশকাল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 1929 খ্রিস্টাব্দ। আমি তো অনলাইন ক্লাসে 8টা ভাগে ভাগ করেছি, কাব্যগ্রন্থ প্রত্যেকটা অথেন্টিক প্রকাশকাল দিয়ে দেবো, রচনাকাল দিয়ে দেবো, কবে কাব্যগ্রন্থ ভুক্ত হয়েছে, কিছু কিছু কাব্য। হ্যাঁ, অনেকে জানে না, গুলিয়ে ফেলে। অ্যাকচুয়ালি মহিচন্দ্র সেন তার কয়েকটি কাব্যগ্রন্থ স্বতন্ত্র প্রকাশের আগে, মানে রবি ঠাকুরের কিছু কাব্যগ্রন্থ স্বতন্ত্র প্রকাশের আগে একটা কাব্যগ্রন্থ বলে কাব্য সংকলন বের করেছিলেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কাব্যগ্রন্থ কিন্তু যুক্ত করেছেন তিনি, মহিচন্দ্র সেন। নামটাই দিয়েছিলেন গ্রন্থের কাব্যগ্রন্থ। ওই সালটাকে অনেকে নিয়ে নেয়, কিন্তু পরবর্তীকালে যখন স্বতন্ত্র প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, সেটাই হচ্ছে অথেন্টিক প্রকাশকাল। ওটার সঙ্গে ছাত্রটি গুলিয়ে ফেলে, ঠিক আছে, ওটা কিন্তু ভুল। যেটা পরবর্তীকালে স্বতন্ত্র প্রকাশিত হয় ওটাই ঠিক। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, এই কাব্যগ্রন্থের ত্রিবর্ণে মুদ্রিত নামকরণটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অঙ্কিত। কবির অঙ্কিত চিত্র তার নিজ গ্রন্থেই প্রথম মুদ্রিত হয়। তাহলে কবির অঙ্কিত গ্রন্থ কি? অঙ্কিত চিত্র তার নিজ গ্রন্থেই প্রথম মুদ্রিত হয়। এখানে রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের কথা বলা আছে? ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো। যদি ঘুরে ঘুরে প্রশ্ন আসে কবির অঙ্কিত চিত্র তার কোন গ্রন্থে প্রথম মুদ্রিত হয়, উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, মহুয়া কাব্যগ্রন্থে। তারপর দেখুন 89 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের সবকটি কবিতায় প্রেম বিষয়ক? ওকে, সবকটি কবিতায় প্রেম বিষয়ক। উত্তর হচ্ছে অপশন ক, মহুয়া কাব্যগ্রন্থে। ওই জন্য এটা ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ। 90 নম্বর প্রশ্ন দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি বলাকা পর্যায় বা গতি পর্যায়, যার সাল হচ্ছে 1916 থেকে
1929 খ্রিস্টাব্দ। এর শেষ কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে অপশন ক মহুয়া কাব্যগ্রন্থ, যেটি হচ্ছে বলাকা পর্যায় বা গতি পর্যায়ে শেষ কাব্যগ্রন্থ। এখন আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাত্ম পর্যায় বা গীতাঞ্জলি পর্যায়, গীতাঞ্জলি পর্যায়কে উদ্ধত্ত পর্যায় বলে, যা সাল হচ্ছে 1910 থেকে 14 খ্রিস্টাব্দ। এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক গীতাঞ্জলি। আমি আগেই বলেছিলাম গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914, গীতাঞ্জলি 1914, এই তিনটা কাব্যগ্রন্থ এই উদ্ধত্ত পর্যায় বা গীতাঞ্জলি পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, তারপর গীতিমাল্য, তারপর শেষ হচ্ছে গীতালি। ঠিক আছে, তারপর দেখুন 92 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে কবি বার্ধক্যে পৌঁছেও যৌবনের উন্মাদনা অনুভব করেছেন? এটাও স্টার দিয়ে রাখুন। উত্তর হচ্ছে অপশন খ মহুয়া। তারপর দেখুন 93 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে 24 মার্চ বুধবার বীরভূমের শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানে উত্তরায়ণের জাদুঘর থেকে তার নোবেল পুরস্কার চুরি হয়? উত্তর হচ্ছে অপশন খ 2004 খ্রিস্টাব্দে 24 মার্চ। ঠিক আছে, 2004 খ্রিস্টাব্দে 24 মার্চ বীরভূমের শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান উত্তরায়ণের জাদুঘর থেকে তার নোবেল পুরস্কার চুরি হয়। তারপর দেখুন 94 নম্বর প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট, স্টারতে রাখো। কার এলান ভাইটাল তত্ত্ব প্রয়োগে বা গতিতত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনা করেন? ঠিক আছে, এলান ভাইটাল তত্ত্ব প্রয়োগ বা গতিতত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে, খুব ইম্পর্টেন্ট, স্টারতে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, উত্তর হচ্ছে অপশন খ ফরাসি দার্শনিক হেনরি বাংস। হ্যাঁ, ফরাসি দার্শনিক হেনরি বাংস। তারপর দেখুন 95 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি ভুল? একটু বড় প্রশ্ন, এই গটা ভুল, তাই গটা আর বলছি না, বাকি তিনটা কি ঠিক একটু দেখে নিই। হ্যাঁ, তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোন তথ্যটি ভুল? এটা গ ভুল। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি কাব্যগ্রন্থে দুটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে অনেক কালের যাত্রা আমার, আজকে এই সকল বেলাতে, এবং গীতিমাল্যা কাব্যগ্রন্থের তিনটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে জীবনের পর দিনের প্রান্তরে এসে হেমর অতিথি যত পূজা। এইগুলো তো এগুলো ভুল আছে, এগুলো উল্টানো হবে। যাই হোক, এগুলো ভুল আছে। ওকে, তুমি যদি ভুল এটা ঠিক দেখো, একটু দেখে নিন ঠিকগুলো। যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 1910 কাব্যগ্রন্থের কবিতাগুলি ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। 1908 থেকে 9 খ্রিস্টাব্দে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। কবির পূরবী কাব্যগ্রন্থের পূরবী শব্দের অর্থ সন্ধ্যাকালে গাইবার উপযুক্ত সঙ্গীতের রাগিনী বিশেষ। আমি আগেই বলেছিলাম এই তথ্যগুলো হয়তো আপনারা হয়তো পাত্তা দিচ্ছেন না, তথ্যগুলো ততটাই ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তথ্যগুলো একটু বড় হয় বলে আমি ছেড়ে যাচ্ছিলাম বা অ্যাভয়েড করে যাচ্ছিলাম, এগুলো কিন্তু পড়ে রাখবেন। ওকে, তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 1910 কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস 1912-এ মোট গান বা কবিতার সংখ্যা 103টি। ভালো করে বুঝুন, সং অফারিংস এটা ইংরেজি অনুবাদ, সেখানে গান বা কবিতার সংখ্যা হচ্ছে 103টি। কিন্তু বাংলা গীতাঞ্জলির 157টি গান বা কবিতা থেকে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলিতে মোট 53টি স্থান দিয়েছেন। ভালো করে বুঝুন, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদ সং অফারিংসে মোট গান বা কবিতার সংখ্যা হচ্ছে 103টি। বাংলা গীতাঞ্জলির 157টি গান বা কবিতা থেকে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলিতে মোট শুধুমাত্র 53টি স্থান দিয়েছেন। মানে বাংলা গীতাঞ্জলিতে 157টি কবিতা বা গান আছে, ইংরেজি গীতাঞ্জলিতে 103টি গান বা কবিতা আছে। ওকে, আর ইংরেজি গীতাঞ্জলি মোট এর মধ্যে 53টি মাত্র স্থান দিয়েছে এই বাংলা গীতাঞ্জলির 157টির মধ্য থেকে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপর দেখুন 3 নম্বর তো ভুল আছে। 4 নম্বর দেখুন 1914 খ্রিস্টাব্দের 18 নভেম্বর হিন্দি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, মানে 1321 বঙ্গাব্দে। এই কাব্যগ্রন্থে ইংরেজি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ সং অফারিংস 1912-এর মূল গান বা কবিতাগুলি দেবনাগরী অক্ষরে মুদ্রিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা, কাব্যগ্রন্থ বলতে পারি কিন্তু গদ্য রূপক কাব্য।
তো লিপিকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা পায়ে চলার পথ, শেষ নাটিকা দেখুন নাটকও আছে স্বর্গমর্ত, একটি গদ্য কবিতা সন্ধ্যা প্রবাদ। তাহলে লিপিকা গ্রন্থের প্রথম কবিতা কি পায়ে চলার পথ, শেষ নাটিকা কি স্বর্গমর্ত, এছাড়া একটি গদ্য কবিতা সন্ধ্যা প্রবাদ। ঠিক আছে, এগুলো কিন্তু আছে, এগুলো মনে রাখবেন। অনেক সালগুলো আমি অনেকে ডাউট থাকে, সেইগুলো যদি এখন বলি তার সময় নষ্ট হয়ে যাবে। বহু সাল দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা সাল আমি কিন্তু ডিসকাস করে দেবো। আচ্ছা ঠিক আছে, তারপর দেখুন তবে অনেকের সমস্যা হচ্ছে গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি নিয়ে। এটা তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। এগুলো একটু আমি বলে দিচ্ছি শর্টকাটে, ঠিক আছে। তো গীতাঞ্জলি তো আপনারা জানেন, গীতিমাল্য আর গীতালিটা একটু বলে দিচ্ছি। দেখুন এখানে 95 যে গটা ভুল আছে। এই যে গীতালি কাব্যগ্রন্থের যে দুটি উল্লেখযোগ্য কবিতা, অনেক কালে যাত্রা আমার আজিকে এই সকল বেলাতে। তো গীতালি কাব্যগ্রন্থের যে কবিতাগুলি হবে এখানে, সেটা হচ্ছে উল্টোটা, মানে জীবনের পথ দিনের প্রান্তরে এসে হেমর অতিথি যত আর পূজা। এটা কেন ভুল আছে? কারণ গীতালির যে কবিতাগুলো সেগুলো কিন্তু এই তিনটি উল্লেখযোগ্য কবিতা। ওকে, আর গীতিমাল্য এর যে কবিতাগুলো সেগুলো হচ্ছে এই দুটি উল্লেখযোগ্য কবিতা, অনেক কালের যাত্রা আমার আর আজিকে এই সকল বেলাতে। ঠিক আছে, এটা হচ্ছে উল্টোটা হবে সঠিক উত্তরটা, যেহেতু ঘুরানো আছে তাই এটা ভুল আছে, এই তথ্যটি ভুল, কিন্তু এটা উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা সঠিক হয়ে যাবে। তারপর দেখুন শুদ্ধ অশুদ্ধ, এটা বলছি না, অনেক বড়, হ্যাঁ অনেক দেরি হয়ে যাবে বলতে। তারপর দেখুন 57 উত্তর প্রশ্ন দেখুন, কস্তম্ভ খস্তম্ভ মেলান রবি ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। আবার কয়েকটি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা দিয়েছে। আগে অ্যান্সার বলি, অ্যান্সার হচ্ছে ঘ হবে। দেখুন 1-4, ওকে, মানে কি, মানে এই যে মেঘদূত, সুরানির সাদ, কর্তার বুধ, ছোট গল্প বা গল্পিকা, তোতা কাহিনী, ছোট গল্প বা গল্পিকা। যেহেতু ছোট গল্প বা গল্পিকা আছে তাহলে উত্তর হবে 1-4, মানে এগুলো লিপিকা গ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো দেখুন 2-1, মানে এই বোধন, দায়মোচন, নির্ঝরিণী, রাখি পূর্ণিমা, এগুলি হচ্ছে তার মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্গত, হ্যাঁ মেন কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 3-3, মানে মুক্তি, নিষ্কৃতি, হারিয়ে যাওয়া, কালো মেঘ, এগুলি হচ্ছে তার পলাতকা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখুন 4-2, মানে 25শে বৈশাখ, সত্যেন্দ্র দত্ত, খুব ইম্পর্টেন্ট, তপবঙ্গ, আগমনী, কবিতাগুলি তার পূর্বী কাব্যগ্রন্থের অন্তর্গত। পরীক্ষায় আসে যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে ব্যথিত হয়ে রবীন্দ্র ঠাকুর যে সত্যদত্ত কবিতাটি লিখেছেন সেটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটি হচ্ছে পূর্বী কাব্যগ্রন্থের অন্তর্গত। এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, তো এগুলো এত কেউ খাটবে না। হ্যাঁ, বিভিন্ন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা এগুলো সব বানিয়ে দিয়েছে আপনাদের জন্য। তারপর দেখুন 18 প্রশ্ন, কস্তম্ভ খস্তম্ভ মেলান রবীন্দ্র ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের প্রকাশকাল। দেখুন আগে অ্যান্সার বলি, অ্যান্সার হচ্ছে অপশন গ। ওকে, আচ্ছা তারপর দেখুন বলাকা কাব্যগ্রন্থের প্রকাশকাল দেখুন 1916 খ্রিস্টাব্দ। এই কাব্যগ্রন্থের প্রকাশকালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তারপর দেখুন পলাতকা কাব্যগ্রন্থের প্রকাশকাল দেখুন 1918 খ্রিস্টাব্দ। লিপিকা গ্রন্থের প্রকাশকাল দেখুন 1922 খ্রিস্টাব্দ। পূরবী কাব্যগ্রন্থের প্রকাশকাল দেখুন 1925 খ্রিস্টাব্দ। তাহলে কি 1-2, মানে বলা কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। তারপর পলাতকা 2-3 কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1918 খ্রিস্টাব্দ। তারপর 3 লিপিকা গ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1 হবে 1922 খ্রিস্টাব্দ। তারপর 4-4 পূর্বী কাব্যগ্রন্থের প্রকাশকাল হবে 1925 খ্রিস্টাব্দ। তো অন্তত সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যথেষ্ট খেটে কিন্তু এই প্রশ্নগুলো বানানো হয়েছে। তারপর দেখুন আর একটু অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন বা কমেন্ট করবেন, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কস্তম্ভ খস্তম্ভ মিলান রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের উৎসর্গ। আগে অ্যান্সারটা বলি, তো অ্যান্সারটা হচ্ছে অপশন ক, মানে কি
তার গীতালি কাব্যগ্রন্থটি তিনি জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও বৌমা প্রতিমা দেবীকে উৎসর্গ করেন। তারপর দেখুন 2-2 বলা কাব্যগ্রন্থটি তিনি বন্ধু উইলিয়াম স্ট্যানলি পিয়ারসনকে তিনি উৎসর্গ করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখুন 3-4 যে পূরবী কাব্যগ্রন্থ তিনি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে বা বিজয়াকে উৎসর্গ করেন। তো ভিক্টোরিয়া ওকাম্পো যে আর্জেন্টিনার কবি ছিলেন তাকে তিনি নাম দিয়েছিলেন কি বিজয়, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি কি নাম দিয়েছিলেন? বিজয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাকে তিনি পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন। 1-1, 2-2, 3-4 আর 4-3 মহাকাব্যগ্রন্থটি তিনি কোনো এক অনামিকার উদ্দেশ্যে উৎসর্গ করেন। ওকে, এটা মিলিয়ে নেবেন। তাহলে দেখুন 100 নম্বর প্রশ্ন, কস্তম্ভ ফস্তম্ভ মেলান রবীন্দ্র ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা। আগে উত্তরটা জানিয়ে দেই, উত্তরটা হচ্ছে অপশন খ। ওকে, আগেরটা ছিল অপশন ক 99, 100 উত্তর হচ্ছে অপশন খ হবে। দেখুন 1-3 মানে বলা কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা হচ্ছে 45টি, খুব সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি। 2-4 লিপিকা গ্রন্থের কবিতা নাটিকা গল্পের সংখ্যা হচ্ছে 38টি। আর 3-2 পূরবী কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা হচ্ছে 77টি। আর 4-1 মহাকাব্যগ্রন্থের কবিতার সংখ্যা হচ্ছে 69টি। ঠিক আছে, এইগুলো মনে রাখবেন। এইবার এতক্ষণ তার কাব্য সম্পর্কে আলোচনা হলো, পরের দিন তার কবি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, কাব্য সম্পর্কে সব আলোচনা শেষ, মোটামুটি শেষ পর্যায়টা বাকি আছে। তো শেষ পর্যায়টা পরের দিন আলোচনা করবো, একদম সপ্তম বা অষ্টম পর্যায়টা শেষ পর্যায়ে আলোচনা করব। আর তারপরে কবিতা থেকে শুরু করে প্রথম কবিতা কি শেষ কবিতা কি সেগুলো সব কিন্তু পরের দিন আলোচনা করব। ঠিক আছে, আজকে 46টা প্রশ্ন হয়েছে, আগের দিন 56টা হয়েছিল, মোট 100টা প্রশ্ন হলো। পরের দিন এইগুলো আলোচনা করব, বা তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন, তার কাব্যগ্রন্থকে নিয়ে যারা গ্রন্থ রচনা করেছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, আজকে 100 থাক, বাকি 50টা কালকে আলোচনা করব। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুকে পাশে রাখবেন, বেল আইকনটা প্রেস করবেন আর বন্ধুকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।